আচ্ছা, প্রথমে হচ্ছে এসে অ্যাক্টিভিটিতে ইউ ক্যান সি দ্যাট সাম কমন ট্রানজিশনাল ওয়ার্ডস দোজ আর টু বিগিন উইথ. Furthermore, for instance, on the contrary, secondly, to conclude, although I personally believe I will intend to share my own viewpoint, I completely disagree with the argument, contrary to belief, additionally, in conclusion. এগুলো হচ্ছে কিছু কমন ট্রানজিশনাল ওয়ার্ড যেগুলো সাধারণত আর্গুমেন্টেটিভ এসেতে ইউজ করতে হয়, ঠিক আছে? হতে পারে যে when you are trying to, not trying to, you have to share your opinion in the very first introduction. সত্যি সত্যি এখন কিন্তু মার খাবে। আই আমাদের না ভয় পাইছে না? ওকে, সো অ্যাজ আই ওয়াজ সেইং দ্যাট যখন আপনি আর্গুমেন্টেটিভ এসে লিখবেন তার প্রথমে যে ইন্ট্রোডাকশন পার্টে আপনার অলরেডি ক্লিয়ারলি লিখতে হবে যে ওয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, ঠিক আছে? যদি আপনি এটা না লিখেন তাহলে হয়তো বা থ্রু আউট দ্য বডি পিপল উইল গেট কনফিউজ দ্যাট আর ইউ অপোজিং দ্যাট আইডিয়া অর ইউ আর অ্যাগ্রিং উইথ দ্যাট আইডিয়া, ঠিক আছে? একটা স্টেটমেন্ট থাকে সবসময় আর্গুমেন্টেটিভ এসে, সবসময় আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে এবং জিজ্ঞেস করা হবে আপনি এটার সাথে অ্যাগ্রি করছেন না ডিসঅ্যাগ্রি করছেন। হিয়ার ইউ ক্যান সি দ্য কোয়েশ্চেন, সাম বিলিভ দ্যাট পিপল শুড নট কন্টিনিউ টু ওয়ার্ক ওয়ান্স দে রিচ দ্য এজ অফ রিটায়ারমেন্ট। কিছু মানুষ বিশ্বাস করে যে মানুষদের রিটায়ারমেন্টের এজের পরে কাজ করা উচিত না। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার অ্যান্ড ইনক্লুড রেলেভেন্ট এক্সাম্পলস ফ্রম ইউর এক্সপিরিয়েন্স। এখন এখানে আপনারা চাইলে অ্যাগ্রিও করতে পারেন অথবা ডিসঅ্যাগ্রিও করতে পারেন, বাট হোয়াট এভার ইউ স্ট্যান্ড ফর ইউ হ্যাভ টু প্রোভাইড এভিডেন্স, solid evidence, or you have to provide authentic evidence and also from your experience. Yes, ঠিক আছে? আপনি যদি শুধু র্যান্ডমলি বলে দেন যে না রিটায়ারমেন্টের পরে কাজ করা উচিত না, ইউ ক্যান সে দ্যাট বাট ইউ হ্যাভ টু প্রুভ ইউর পয়েন্ট, ঠিক আছে? আপনার একটা ভিউ পয়েন্ট অবশ্যই থাকতে পারে। আর এখানে আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনি ডিসঅ্যাগ্রি করলে আপনি কম মার্কস পাবেন, অ্যাগ্রি করলে বেশি মার্কস, ইজ নট গোয়িং টু বি লাইক দিস, ঠিক আছে? আপনি ডিসঅ্যাগ্রি করতেই পারেন, নো প্রবলেম, বাট ইউ হ্যাভ টু বি লজিক্যাল ওয়েন ইউ আর শেয়ারিং ইউর অপিনিয়ন, ঠিক আছে? হতে পারে আপনি ডিসঅ্যাগ্রি করছেন বা আপনি অ্যাগ্রি করছেন, যেটাই হন আপনার পয়েন্ট অফ ভিউ স্ট্রং থাকতে হবে। আপনি যে লজিক্যাল এভিডেন্সগুলো দিচ্ছেন সেগুলো কনভিন্সিং হতে হবে, ঠিক আছে? কনভিন্সিং মানে হচ্ছে যে আমি যখন কাউকে একটা কিছু বোঝাতে চাই তো অবশ্যই আমি কিছু এভিডেন্স দেখাই, কিছু পাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা তো উঠাট করে কনভিন্স করি না যে হ্যাঁ চলো চা খাই, বললে তো হয় না। একজন চা, সাপোজ অনেক আছে না চা লাভার, কফি লাভার, হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল ফ্রম মাই সাইড আই ডো নট লাইক কফি, হ্যাঁ, বাট হ্যাঁ হতে পারে একটা জায়গায় বসে একটু কফি খেতেই পারি, বাট আই এম নট ফ্যান অফ হ্যাভিং আ কফি। বাট কেউ যদি বলে হ্যাঁ কফি খুব ভালো, কফি ইজ বেটার দেন টি, so he or she has to convince me with proper logic that what's the benefits or what's the actual real outcome if I drink coffee rather than tea, right? So এই জিনিসটা আমাকে কনভিন্স করতে হবে। এই কনভিন্স না ইমোশনালি কনভিন্স করলে হবে না, লজিক্যালি কনভিন্স করতে হবে, রাইট? ইমোশনালি কনভিন্স আমরা সবসময় হই, মোস্ট অফ দ্য টাইম আমরা ইমোশনালি কনভিন্সড হই যে আমার বন্ধু পাতালে গেছে আমিও পাতালে যাই, সো সামথিং লাইক দ্যাট। সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট ইমোশনাল কানেকশন থেকে আমরা অনেক সময় আমরা স্রোতের মানে গড্ডলিকা প্রবাহে মানে আবহিত হই, লাইক উই হ্যাভ টু গো আফটার মাই ফ্রেন্ডস অর মাই ফেলোজ ওয়ার এভার দে আর গোয়িং। অ্যাকচুয়ালি একটা ট্রেন্ড হয়, হ্যাঁ, একটা ট্রেন্ডের মাধ্যমে আমরা চলি, যে এই ট্রেন্ড চলতেছে সবার মধ্যে, এই ট্রেন্ড সবাই এটা করতেছে তো আমিও করি, বাট এটা হচ্ছে এটা ইমোশনালি আপনারা প্রভোকড হন, দ্যাটস হোয়াই ইউ আর ডুইং ইট। বাট যখন একজন মানুষ লজিক্যালি কোনো কাজ করে তখন সে এটা প্রোজ অ্যান্ড কনস দুইটাই মাথায় রেখে কাজটা করে, ঠিক আছে? সো কোয়েশ্চেনের যেটা সেটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেন অ্যান্সারটা লিখতে হবে, মানে এসে লিখতে হবে। তো এসে লেখার সময় আমাদের অনেক সময় দেখা যায় এভিডেন্স পাই না, বা আমরা নিজেরা অনেক সময় মন মতো র্যান্ডমলি অনেক কিছু লিখি, বাট আই থিঙ্ক আই উড লাইক ইউ টু রিড before you write. Yeah. Assalamu alaikum. Wa alaikum assalam. Assalamu alaikum. Okay. So here you can see that there is a news. WhatsApp এ যান তাহলে। So diplomat নিউজ আর্টিকেল থেকে একটা আর্টিকেল আমি নিয়েছি।
if you open it, WhatsApp e ache. The title is Surviving Old Age is Getting Harder in Japan. As you know that Japan old age er manushra sob shomoy active thake. They are not always going for, or they are not that much fan of retirement. Okay, তারা চায় যে আচ্ছা রিটায়ারমেন্ট হয়েছে তো কিছু আমরা ছোটোখাটো কাজ করবো, মানে কিছু একটা করবো। দে অলওয়েজ ট্রাই টু বি অ্যাক্টিভ, লাইক টু বি অ্যাক্টিভ, এবং এটা জাপানের ইকোনমিকে অনেক অনেক ইনফ্লুয়েন্স করে পজিটিভলি। ঠিক আছে, আমরা আমাদের বাংলাদেশে যেটা হয় যে 60-70 বছর হলে আমরা আমাদের বাবা মাকে বলি যে ওকে নাও রেস্ট করো, সারা জীবন তো অনেক কষ্ট করেছো। ইটস ট্রু, দে আর অবভিয়াসলি আমরাও কাজ করছি, তারাও কাজ করেছে, সো সবাই হার্ড ওয়ার্কিং করছে। বাট রেস্ট নেওয়া মানে যে রেস্ট আসলে হয় কি না, আই হ্যাভ আ ডাউট। যদি আমি এসে লিখতাম, আই উড ডেফিনেটলি agree with this point of view, because till death we should be active. হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত একটু হলেও অ্যাক্টিভ থাকা উচিত। হতে পারে আমি ম্যানুয়াল ওয়ার্ক করলাম না, কিন্তু হয়তো বা আমার একটু ব্রেন খাটানো, অনেকে আছে বই লিখে, অনেকে আছে বিভিন্ন ধরনের সোশ্যাল অর্গানাইজেশনের সাথে বা এনজিওর সাথে ইনভলভড হয়, কিছু ভলান্টারি অ্যাক্টিভিটিস করে, এগুলো কিন্তু কাজের মধ্যেই পড়ে। হ্যাঁ, আমি বলছি না যে একদম কাজ করে টাকা পয়সা ইনকাম করতে হবে, ইটস নট লাইক দ্যাট, বাট ইউ ক্যান বি ইনভলভড ইন এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আফটার ইউ রিচ দ্য এজ অফ রিটায়ারমেন্ট। ঠিক আছে, সো জিনিসটা হচ্ছে এটা। সো এই ডিপ্লোম্যাট থেকে এই নিউজটা আপনারা এখন পড়বেন। নেক্সট আরেকটা নিউজ আছে, এটা মানে স্ক্রল করলে পাবেন, দ্যাট ইজ জাপান টুডে থেকে। ওয়ার্কিং আনটিল ইউর 70 ইজ ডিজায়ারেবল ফর সাম শিওর। সো এই দুটো আর্টিকেল আপনারা এখন পড়বেন, পড়ে একটা আইডিয়া নেবেন। ইটস নট দ্যাট ইউ হ্যাভ টু কপি সামথিং ফ্রম দিস, বাট ইউ আর গোয়িং টু গেট সাম ideas and insights about Japan, what is going on in Japan regarding old age people. ঠিক আছে, আর এরপরে আমরা এসে লেখা শুরু করব। ঠিক আছে, with that perspective. Okay, clear? একটু পড়া শুরু করেন। মোবাইলে WhatsApp এ আছে। বেসিক্যালি যারা রিটায়ার করে যায় না, সমস্যা অন হয়েছে। হ্যাঁ, বল পয়েন্টগুলো বসে বসে খাবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে যদি মানে এলাকা বসে থাকে তাহলে হচ্ছে ইকোনমিতে একটা ইফেক্ট পড়বে। কারণ হচ্ছে তাদেরকে দিতে হয়, যেটা ওই যে ভাতা দিতে হয়, এটার জন্য তারা যদি কন্ট্রিবিউট করে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের ইয়েটা উঠবে। আচ্ছা, তারপর ফিজিক্যাল স্ট্রেংথের উপর একটা ব্যাপার আছে, কারণ কেউ যদি একটা ওয়ার্কিং হচ্ছে পারসন, সে যদি কাজ ছাড়া পড়ে, ওই সময় যদি পরবর্তীতে সে নিজেকে অন্য কোনো কাজে ইংগেজ না করে, তাহলে সে মেন্টালি হচ্ছে কি ডিপ্রেশনের মধ্যে ঢুকতে পারে। এক্স্যাক্টলি। সো ইমপ্যাক্ট অন well self dependent. Raihan বলুন তো। Raihan, any point? Do you agree or disagree? I disagree. Okay, so why? Mental health. After all the work they did for the community, for themselves, they should raise their Raise their body and also focus on their spiritual life. okay. Focus on স্পিরিচুয়াল যে লাইফটা, এটা করতে গেলে কি মানে তারা কিভাবে করবে কাজটা? Can you elaborate please? But as a Muslim, I think I will give more time on namaz, prayer, etc. Or enhancing your Islamic knowledge, right? কিন্তু ম্যাম এটা তো মানে কাজের এটা পাশাপাশি করা যায়। এই ডিজাইনের সাথে কাজ করা উচিত না, ওটা অসুবিধা। তাহলে তো একদম লেজার পিরিয়ডে থাকবে আর নামাজ কালাম করবে, সারভাইভালের জন্য তো তার হচ্ছে আমি একটা পয়েন্ট বলবো, হচ্ছে আমাদের যারা সিনিয়র স্কলার্স আছে তারা যদি রিটায়ারমেন্ট নিয়ে যায় তাহলে নেক্সট জেনারেশনকে তারা শেখাতে পারবে না যে এক্সপেরিয়েন্স বা নলেজ বা কিছু। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা সব সেক্টরই কাজ করে। যেমন একজন মানুষ, যেমন সাপোজ একদম বিগিনিং এ, সাপোজ যদি আমি আমার প্রফেশনে বলি, আমার প্রফেশনটা যদি এখন আমি যে ওকে
ওকে ঠিক আছে, আমি তোমারটা তো যাবো, সমস্যা নেই। লাস্টে হয়তো আমার ফার্স্ট স্টেজ অফ ক্যারিয়ার হচ্ছে এজ এ লেকচারার। আস্তে আস্তে হয়তো বা এক্সপিরিয়েন্স হবে, আরও অনেক ধরনের উইজডম অ্যাড হবে, আরও ধরনের ইন্টেলিজেন্স অ্যাড হবে, আর এক্সপিরিয়েন্স অ্যাড হবে। লেকচার থেকে একদম লাস্ট যে পজিশন আমরা টিচিং প্রফেশনে বলি প্রফেসর হওয়ার পরে আমার একটা সার্টেন এজ আসবে রিটায়ারমেন্টে বা সামথিং, যদি আমাদের প্রাইভেট সেক্টরের কোনো রিটায়ারমেন্ট এজ যতদিন আপনি কাজ করতে পারেন ততদিনই করবেন, বিষয়টা হচ্ছে এটা। সো ধরলাম আমি 60 বছর, 60 ইয়ারে আমার মনে হলো যে না আমি আর পড়াবো না, সাপোজ, বা আমার পড়াতে টিচিং প্রফেশন আমি থাকছি না। কিন্তু যারা এখন নতুন টিচার হচ্ছে তাদেরকেও তো আমি অনেক ধরনের কিছু কাউন্সেলিং সার্ভিস দিতে পারি, তাই না, বা কিছু গাইডেন্স দিতে পারি, হাউ টু শেপ ইউর ক্যারিয়ার, হ্যাঁ, এই ধরনের গাইডেন্সগুলো। এইটাও কিন্তু এক ধরনের এজ এ ট্রেনার আমি কাজ করছি, বাট ওখানে আমার খুব বেশি এফোর্ট দিতে হচ্ছে না। আমি আমার সংবলিত যত এক্সপিরিয়েন্স আছে সেটাই আমি শুধু শেয়ার করছি, বা আমার ইনসাইটসগুলো যে আমি এত বছর ধরে কাজ করে আমার যে পার্সপেক্টিভটা হয়েছে বা যে নলেজটা আমি গেইন করেছি সেটাই শুধু আমি শেয়ার করছি। এটা হচ্ছে টিচার, মানে আমার প্রফেশনে যারা নতুন আছে, আপকামিং হচ্ছে, বা নতুন একদম প্রি সার্ভিস টিচার যারা আছে তাদেরকে আমি সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি, ঠিক আছে। সো এটা হলো এটাও কিন্তু এক ধরনের পেইড জব হতে পারে, কিন্তু এখানে আমার খুব একটা ম্যানুয়াল বা খুব বেশি এফোর্ট দিতে হবে না। হ্যাঁ, আমাকে জাস্ট একটা সেমিনারে ডাকলো, আমি হয়তো 1 ঘন্টা একটা লেকচার দিলাম সাপোজ, বা এটার জন্য সে আমাকে একটা রেমুনারেশন দিল। সো এটাও কিন্তু এক ধরনের কাজ হতে পারে। অথবা যেহেতু আমরা রিসার্চ রিলেটেড অনেক কাজ করি, সো আমরা রিসার্চ রিলেটেডও কাজও করতে পারি আফটার দ্যাট রিটায়ারমেন্ট এজ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সেক্টরে। প্রত্যেকটা সেক্টরেই দেখবেন একটা পার্টিকুলার স্টেজে গেলে সবাই সিনিয়র হয়ে যায় এবং তাদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স চলে আসে, অ্যান্ড দে ক্যান শেয়ার দোজ এক্সপিরিয়েন্সেস উইথ দি ফ্রেশার্স মানে তো বুঝেন যারা নতুন জয়েন করছে বা এরকম। যেমন আপনারা এখন 14th ব্যাচ, আপনারা নিশ্চয়ই 12th বা 13th বা 10-11 ব্যাচের কাছ থেকে কথা বলে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স নিতে পারেন, বা অনেক ধরনের আইডিয়া নিতে পারেন, গাইডেন্স নিতে পারেন যে কীভাবে আমি পড়াশোনা করলে অনার্সে আমার ভালো রেজাল্ট হবে, বা টিচারদের ক্লাসগুলো কীভাবে করব, কীভাবে মেনটেন করব। এটাও কিন্তু সিনিয়ররা, তার মানে কি 4 বছর মানে 1 বছর উপরে যে নিয়ে আছেন তার কাছ থেকেও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আমরা নিচ্ছি। সো সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলি হেলথের কথা। যারা বলছেন হেলথ আপনারা 2 দিকে হেল্প করবে, একটা হচ্ছে ফিজিক্যাল আর হচ্ছে মেন্টাল, ঠিক আছে। এখন যে মানুষটা প্রায় 30 বছর ধরে মানে অ্যাপ্রক্সিমেটলি 30 বছর ধরে কাজ করছে আপনার একটা সার্টেন এডুকেশন প্রোগ্রাম, সে হঠাৎ করে বললো যে আজ থেকে আপনারা কাজ করতে হবে না। সো অবভিয়াসলি একটা ডিপ্রেশন, মানে লিটল বিট ফ্রাস্ট্রেশন তো হবে, তাহলে আমি কী করবো, হোয়াট এম আই সাপোজ টু ডু, হোয়াট ইজ মাই গোল অফ মাই লাইফ। কারণ এমন তো না যে 60-এ থাকতে আল্লাহ ডাক দিয়ে নিয়ে যায়, এমন তো হয় যে 80-90-100 উপরেও তো মানুষ বাঁচে। সো সে ততদিন কী করবে? সো এটা একটা কিন্তু ডিপ্রেশন কাজ করবে যে আমার তাহলে হোয়াট এম আই সাপোজ। সকালে উঠে কিন্তু আপনারা তো মনে করেন যে ম্যাম আমাদের এই সিরিয়ালটা বলেছিল 48 আওয়ার্স হলে ভালো হতো, তাহলে সব কিছু ব্যালেন্স করা যেত। It means that you still have some goal in your life. যে প্রতিদিন সকালে উঠে আমার মাথায় আছে যে আমার I am supposed to do this thing and that thing on the whole day. বা যারা একদম ওই এজে চলে যায় তাদের সকালে উঠে হঠাৎ করে দেখেন যে হ্যাঁ বউ নাস্তা বানাচ্ছে, নাস্তা খাচ্ছি, পেপার পড়তেছি, মানে কি, মানে জীবনে কি আছে আর কি করবো, সবই তো শেষ, এরকম ফিল হয়। সো এটা আলটিমেটলি ফিজিক্যালি অনেক মানে ইম্প্যাক্ট ফেলে। এবং একটা রিসার্চ আমি করেছি আপনাদের, যে যারা এই 60 বছর পর রিটায়ারমেন্টে চলে যায়, যারা স্পেশালি যারা সরকারি চাকরিজীবী, তারাই তো তাদেরকে তো অ্যানাউন্সমেন্টটা বেশি দেওয়া হয়। প্রাইভেটে তো অ্যানাউন্স, যেমন আমার বাবা অলরেডি 63, হি ইজ অলসো ওয়ার্কিং অ্যাট এ প্রাইভেট সেক্টর, সো হি ইজ নট অ্যানাউন্স দ্যাট ওকে ফ্রম টুমরো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক। সো উনি যতদিন চাইবেন ততদিন ওনার মানে শরীরে কুলায় উনি কাজ করবেন। সো যারা সরকারি চাকরিজীবী, দ্য ডেটা ইজ যে সরকারি চাকরিজীবীরা ডেথ রেট সবচেয়ে বেশি। কারণ যখন আপনি দেখবেন যে আপনার লাইফের কোনো গোল নেই, দো ইট সাউন্ডস হার্শ বাট দিস ইজ দ্য রিয়ালিটি, যে যখন আপনি দেখবেন আপনার লাইফের কোনো এইম নেই, আপনার সব কাজ শেষ, লাকিলি হয়তো বা ছেলে মেয়েও এস্টাবলিশ হয়ে গেছে, যে যার মতো চলতেছে, তখন আর আপনার জীবনে বেঁচে থাকার অন্য কোনো মানে আমরা বলি না আশাই জীবন, হ্যাঁ আশা যে জিনিসটা সেটা থাকে না। তখন একটা সময় দেখা যায় সে ওনার শরীরে অনেকগুলো রোগ বাসা বাঁধে এবং সেগুলোই আলটিমেটলি
দোজ থিংস কজ দ্যাট, ঠিক আছে? কিন্তু যারা বেসরকারি চাকরি করে বা যারা একটু স্পন্টেনিয়াস লেভেলে বা ভলান্টারি সার্ভিস করে, এনজিও রিলেটেড কাজ করে, তারা দেখা যায় প্রতিদিন সকালে উঠে তাদের এই অমুককে এই গাইডেন্স দিতে হবে, অমুককে সেই সাপোর্ট দিতে হবে। সো দে আর নট ইভেন দে ডো নট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? মানে মৃত্যু নিয়ে চিন্তা করা, যদিও মৃত্যু নিয়ে চিন্তা করা উচিত ফ্রম দ্য ইসলামিক পার্সপেক্টিভ, বাট তারপরেও তারা অতটা সময় দিতে পারে না। বা সরকারি চাকরিজীবীদের এই আফটার চাকরি, হ্যাঁ এখন তো আমার মরণের বয়স, মানে এই বয়সটা চলে আসছে, বাট মৃত্যু তো মানুষের যে কোনো সময় হতে পারে। ইট ক্যান হ্যাপেন টু মি অ্যাট দিস এজ, ইট ক্যান হ্যাপেন টু 2 years old। সো মৃত্যু জিনিসটার সাথে তো আমার জীবনের লক্ষ্য চেঞ্জ করা উচিত না। কিন্তু আমাদের দেশে বলেন বা আপনারা বিভিন্ন দেশে দেখবেন যে তাদের পুরো চাকরির যে একটা এমপ্লয়মেন্টের যে রেটটা বা এমপ্লয়মেন্টের যে এইজ রেস্ট্রিকশন, তাই এতভাবে রেস্ট্রিক্ট করে যে ইউ ক্যান নট ওয়ার্ক আফটার দ্যাট এজ, ঠিক আছে? সো এই জিনিসটা না করাই ভালো। এটা হচ্ছে আমি যদি এটা লিখতে যাই তাহলে আমি এটাই বলবো যে it actually affects physically and mentally if you do not have to, or if you are not asked to work after the age of retirement, ঠিক আছে? ক্লিয়ার? আর আরেকটা যেটা বলছেন যে ইকোনমিক ইফেক্ট, অবশ্যই ইকোনমিতে কি হয়, পেনশন পাই আমরা। পেনশনটা কোথা থেকে আসে? আমাদের ট্যাক্স থেকে কিন্তু আসে, ঠিক আছে? সো আলটিমেটলি ওনার একটা মানুষের 60 বছর পরে অনেকে বলে যে আমার পেনশনটা আমি পাচ্ছি, এটা তো আমার অধিকার। অবশ্যই অধিকার, আপনি পেনশন পান, সমস্যা নাই, কিন্তু আপনি আরও কিছু করতে পারেন সোসাইটির জন্য, আপনার ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারেন। সো দিস ইজ দ্য থিং। অনেকে আর সবার মাথায় দেখবে, আমি জানি না আমাদের বাংলাদেশের মানুষ এরকম কেন, যে মানে পেনশনের টাকাটা দিয়ে কি করবে সেটা প্ল্যানিংটা এমনভাবে করে, হয় বাড়ি বানাবে, নাহলে জমি কিনবে, এই টাইপের। কিন্তু আরও তো অনেক ধরনের ভার্সেটাইল লেভেলে কাজ করা যায় টাকাটা দিয়ে, বাট আই ডোন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, অনেকে আছে যে নতুন করে বিজনেস করে। এবং আমার পরিচিত একজন আছেন, উনি অ্যাডমিন ক্যাডারে ছিলেন, উনি মনে হয় সারা জীবনে যত ইনকাম করছেন উনি রিটায়ারমেন্টের পর আরও বেশি ইনকাম করছেন, কারণ তখন উনি আরেকটা সেক্টরে গেছেন, উনি ওখানে ওনার গাইডেন্স দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। ডোন্ট ডিস্টার্ব মি ইন মাই ক্লাস। আমরা টাকা নিয়ে Assalamu alaikum.